নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আমি ডক্টর জে বর্মন আজকে হাজির হলাম আরেকটি নতুন হোমিওপ্যাথিক মেডিকেল ভিডিও নিয়ে। এই ভিডিওটিতে আমি ন্যাজাল পলিপের সেরা 5টি হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে বিস্তৃতভাবে আলোচনা করতে যাচ্ছি। তো ভিডিওটি শুরু করার আগে একটা ছোট রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বা এখনো কোনো কারণে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারণ আপনাদের একটা লাইক, আপনার একটা সাবস্ক্রিপশন, আপনার একটা কমেন্ট আমাকে কিন্তু এই ধরনের ভিডিওগুলি বানাতে খুবই উৎসাহিত করে তোলে। তো যাই হোক বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় ফিরছি। তো আমরা প্রথমে জেনে নেব ন্যাজাল পলিপ কি। তো ন্যাজাল পলিপ হচ্ছে আমাদের নাকের ভিতর যখন নরম তুলতুলে কোনো মাংসপিণ্ড ফুলে ওঠে, যেটা সাধারণত মিউকাস মেমব্রেন থেকে তৈরি থাকে। সাধারণত এটি পেইনলেস বা বেদনাহীন হয় এবং নন ক্যান্সারাস বা নন ম্যালিগনেন্ট বা সোজা কথায় বলা যেতে পারে যে ক্যান্সার যুক্ত নয় আর কি, এই ধরনের একটি ফোলা অংশ যখন আমাদের নাকে ডেভেলপ করে সেটাকে আমরা কিন্তু ন্যাজাল পলিপ বলে থাকি। তো বন্ধুরা, এখন আমরা জেনে নেব যে ন্যাজাল পলিপ কী কী কারণে হয়ে থাকে। তো দেখা গেছে যারা দীর্ঘদিন ধরে অ্যাজমা বা হাঁপানিতে ভুগছেন তারা এই রোগে সহজে আক্রান্ত হতে পারেন। এছাড়া যাদের অ্যালার্জিক রাইনাইটিস বা হে ফিভার রয়েছে তারাও কিন্তু এ ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন। এছাড়া যাদের হাঁচির সমস্যা হয়েছে, যে অল্পতে হাঁচি হচ্ছে বা ক্রমাগত অনেকগুলি হাঁচি একসঙ্গে হতে যাচ্ছে, এ ধরনের সমস্যায় দীর্ঘদিন ভুগলে কিন্তু এই ন্যাজাল পলিপ আপনার হতে পারে। তাছাড়া দেখা গেছে যারা অ্যাসপিরিন জাতীয় ওষুধে যাদের অ্যালার্জি রয়েছে এবং যারা দীর্ঘদিন ধরে এই ধরনের ওষুধ সেবন করে যাচ্ছেন তারাও কিন্তু ন্যাজাল পলিপে আক্রান্ত হতে পারেন। এছাড়াও যাদের নাকে ঘন ঘন ইনফেকশন হয়ে থাকে বা ন্যাজাল ইনফেকশনে যারা ভুগে থাকেন তারাও কিন্তু ন্যাজাল পলিপে আক্রান্ত হতে পারেন। তো বন্ধুরা, এখন আমরা জেনে নেব ন্যাজাল পলিপ হলে কী কী সমস্যা বা লক্ষণগুলি দেখা দিতে পারে। তো ন্যাজাল পলিপ যখন ছোট সাইজের হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু সমস্যা দেখা যায় না বললেই চলে, কিন্তু এগুলি যখন বড় হয়ে যায় তখন আমাদের নস্ট্রিল বা যে নাসারন্ধ্র রয়েছে, যে রাস্তার মাধ্যমে আমরা নিঃশ্বাস প্রশ্বাস চালাই আর কি, সেই রাস্তাটি যখন ব্লো হয়ে যায় বা বন্ধ হয়ে যায় তখন আমাদের কিন্তু শ্বাস প্রশ্বাস নিতে অসুবিধা হয় বা অনেকে শ্বাসকষ্ট ডেভেলপ করে থাকে। এছাড়া এই সময় নাক দিয়ে দুর্গন্ধ স্রাব বেরিয়ে আসে, আমাদের ঘ্রাণ শক্তি কমে যেতে পারে, এমনকি আমাদের যে স্বাদ বা খাবার যে টেস্ট আমরা পেয়ে থাকি সেটা অনেক সময় কিন্তু উল্লেখযোগ্যভাবে কমে গিয়ে থাকে। এছাড়াও আমাদের চোখ, কপাল বা যে ম্যাক্সিলারি রিজিয়ন রয়েছে বা এয়ার সাইনাসগুলি রয়েছে সেগুলোতে কিন্তু একটা ভারবার বা চাপচাপ বোধ বা অনুভব করা যেতে পারে। তো বন্ধুরা, এখন আমরা জেনে নেব যে কোন কোন পরীক্ষার মাধ্যমে আমরা ন্যাজাল পলিপ কনফার্ম হতে পারে যে আমাদের ন্যাজাল পলিপ রয়েছে। তো প্রথম ইন্সপেকশনের মাধ্যমে দেখা যায়, আমরা যদি একটা টর্চ নিয়ে একটা পেশেন্টের ছবিতে দেখুন এইভাবে ন্যাজাল পলিপগুলি দেখা যেতে পারে। এছাড়াও সিটি স্ক্যানের মাধ্যমে কিন্তু আমরা ন্যাজাল পলিপগুলি বুঝতে পারি যে কীরকম সাইজে রয়েছে, এমনকি তার ক্যারেক্টার কেমন রয়েছে, সে সম্বন্ধে কিন্তু আমরা সুস্পষ্ট একটা ধারণা পেতে পারি। তো বন্ধুরা, এখন আমরা জেনে নিচ্ছি যে কোন কোন হোমিওপ্যাথিক মেডিসিনগুলি, যেটা আমি প্রথমে বলেছিলাম যে সেরা 5টি হোমিওপ্যাথিক মেডিসিনস, এবং কোন মেডিসিনগুলি কোন কোন সমস্যার ক্ষেত্রে প্রয়োগ করলে ভালো রেজাল্ট পাওয়া যেতে পারে সেই নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করতে যাচ্ছি। তো বন্ধুরা, এক্ষেত্রে প্রথম হোমিওপ্যাথিক মেডিসিন হচ্ছে ল্যামনা মাইনোরা। ন্যাজাল পলিপ রয়েছে, আপনি হোমিওপ্যাথিক ওষুধ খান আর এই ওষুধের নামটি শোনেননি, এটা কিন্তু হতেই পারে না। কারণ ল্যামনা মাইনোরা ওষুধটি প্রায় 70% এই ন্যাজাল পলিপের যে কেসগুলি রয়েছে সেখানে কিন্তু ব্যবহার হয়ে থাকে। কিন্তু আবার বলছি, ল্যামনা মাইনোরা কিন্তু সব ধরনের ন্যাজাল পলিপের ক্ষেত্রে কাজ করবে না। এর যে লক্ষণগুলি রয়েছে সেই সমস্ত লক্ষণ মিলে যদি ওষুধটি দেওয়া যায় তাহলে কিন্তু আমরা আশানুরূপ রেজাল্ট পেতে পারি। তো আমরা জেনে নিচ্ছি যে ল্যামনা মাইনোরা ওষুধটি কখন আমরা প্রয়োগ করব। তো যখন আমরা দেখব যে ন্যাজাল পলিপ হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের নাকের ঘ্রাণ শক্তি কমে গেছে, নাক দিয়ে দুর্গন্ধযুক্ত স্রাব বেরিয়ে আসছে এবং ঘন ঘন হাঁচি অনেক হতে পারে, সেক্ষেত্রে কিন্তু ল্যামনা মাইনোরা ওষুধটি খুবই গুরুত্বপূর্ণ এবং অব্যর্থ রেজাল্ট দিয়ে থাকে। ডোজ 200 পদ্ধতিতে 2 ফোঁটা করে দিনে 2 বার কমপক্ষে 1 মাস চালানোর প্রয়োজন আছে।
নেক্সট হোমিওপ্যাথিক মেডিসিনস টিউক্রিয়াম মেডামভ্রাম, এটিও খুব গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক মেডিসিনস এই ন্যাজাল পলিপের ক্ষেত্রে। কিন্তু ওষুধটি তখনই খুব ভালো রেজাল্ট দিয়ে থাকবে যদি দেখা যায় যে ন্যাজাল পলিপগুলি সাধারণত অনেকটাই বেড়ে গিয়েছে এবং এই ন্যাজাল পলিপ বেশি বৃদ্ধি পাওয়ার জন্য ক্রমাগত হাঁচি, নাক দিয়ে জল পড়া বা যেটাকে অ্যালার্জিক রাইনাইটিস এই ধরনের সমস্যাগুলো ডেভেলপ করে থাকে। সেক্ষেত্রে কিন্তু টিউক্রিয়াম খুবই গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক মেডিসিনস। ডোজ 200 পটেন্সিতে 2 ফোঁটা করে কমপক্ষে 1 মাস চালানোর প্রয়োজন রয়েছে। এবং আবার বলছি, এক্ষেত্রে কিন্তু এই ওষুধটি খুবই সুন্দর রেজাল্ট দিয়ে থাকে। নেক্সট হোমিওপ্যাথিক মেডিসিনস স্যাঙ্গুইনেরিয়া ক্যানাডেন্সিস। তো যদি আমরা দেখি যে নাকের ডান দিকে ন্যাজাল পলিপ রয়েছে এবং বাঁ সাইডে ন্যাজাল পলিপ নেই বললেই চলে, এবং এর জন্য আমাদের ডান দিকে কপাল থেকে শুরু করে চোখ অনেক সময় ব্যথা হয়, বা পার্টিকুলার এই ডান সাইডটি একটু হালকা ভারী ভারী ভাব, অনেক সময় একটা পেইন, মাইল্ড পেইন এরকম সমস্যা হতে পারে। এবং এই ধরনের সমস্যাগুলো কিন্তু রাতের থেকে দিনের বেলায় বেশি দেখা যায়, এবং সূর্যের তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে যদি ন্যাজাল পলিপের সমস্যাগুলি বৃদ্ধি পেয়ে থাকে, তো সেক্ষেত্রে এই স্যাঙ্গুইনেরিয়া ক্যানাডেন্সিস খুবই গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক মেডিসিনস। ডোজ 2 ফোঁটা করে দিনে 2 বার কমপক্ষে 14 দিন চালাতে হবে। নেক্সট হোমিওপ্যাথিক মেডিসিনস ফসফরাস। তো ফসফরাস কিন্তু একটা ন্যাজাল পলিপের খুবই গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক মেডিসিনস। বিশেষ করে যখন ন্যাজাল পলিপের সঙ্গে সঙ্গে নাক দিয়ে রক্তপাতের ঘটনা ঘটবে, তখন কিন্তু এই হোমিওপ্যাথিক মেডিসিনটি খুবই অব্যর্থ রেজাল্ট দিয়ে থাকে। তো ফসফরাস ওষুধটি আমরা তাদেরকে প্রয়োগ করব যেটা হোমিওপ্যাথিক ম্যাথমেটিক্যাল ভাষায় বলা রয়েছে, যে সমস্ত রোগীদের ফেয়ার স্কিন বা খুব ফর্সা ধরনের স্কিন হয়ে থাকে, কাটা কাটা চোখ হয়ে থাকে, তুলির মতো তার ভ্রু হয়ে থাকে, এবং তার সঙ্গে ন্যাজাল পলিপের সঙ্গে রক্তপাতের হিস্ট্রি রয়েছে বা ঘটনা ঘটছে, সেক্ষেত্রে কিন্তু এই ওষুধটি অব্যর্থ। এবং ডোজ হচ্ছে 2 ফোঁটা করে দিনে 2 বার কমপক্ষে 1 সপ্তাহ চালাতে হবে। এবং কিছুদিন দেখার পরে যদি দেখা যায় যে ভালো রেজাল্ট হয়েছে, তখন আমরা কিন্তু আবার এই ওষুধটি একজন এক্সপার্ট হোমিওপ্যাথ ডাক্তারের পরামর্শ আবার রিপিট করা যেতে পারে কিনা সেটা দেখে নিতে হবে। তো বন্ধুরা, আজকের লাস্ট হোমিওপ্যাথিক মেডিসিনস হচ্ছে ক্যালকিয়া কার্ভ 200। তো যদি দেখি যে ন্যাজাল পলিপের সঙ্গে সঙ্গে আক্রান্ত রুগী বা রুগিনী একটু মোটাসোটা হয়ে থাকেন, এবং তার সঙ্গে মাথা এবং মুখে প্রচুর পরিমাণে ঘাম হয়ে থাকে, আক্রান্ত রুগী বা রোগিনী সেদ্ধ ডিম খেতে ভালোবাসেন, টক জাতীয় খাবার খেতে ভালোবাসেন, এবং অল্প দিন সর্দি কাশিতে আক্রান্ত হয়ে থাকেন, তো এই সমস্ত ক্ষেত্রে কিন্তু ক্যালকিয়া কার্ভ ভীষণ গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক মেডিসিনস, এবং এর সঠিক ব্যবহারে আমরা কিন্তু অনেক ভালো রেজাল্ট পেয়ে থাকি। তার ডোজ হচ্ছে 200 পটেন্সিতে 2 ফোঁটা করে দিনে 2 বার কমপক্ষে 2 সপ্তাহ চালাতে হবে। তো বন্ধুরা, এখানে যে আমি 5টি হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে আলোচনা করলাম, এগুলো যদি আপনারা সিমটম মিলিয়ে ঠিকঠাক অ্যাপ্লাই করতে পারেন, তো বেশিরভাগ ক্ষেত্রেই অবশ্যই ভালো রেজাল্ট পেয়ে যাবেন। বন্ধুরা, ভিডিওটি আজকে এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টে জানাবেন। এরপরে দেখা হবে আরেকটি কোনো গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক মেডিকেল ভিডিও নিয়ে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।